ইতি তোমার পাগল আজ এই সিরিজের দ্বিতীয় চিঠি। অতলান্ত বিদ্যাসাগর কলেজ থেকে সাইকোলজি নিয়ে পড়াশোনা করে অনেক কাঠখড় পুড়িয়ে এক অ্যাসাইলামে এসেছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সাইকিয়াট্রিস্টের চাকরি নিয়ে। চাকরির প্রথম সপ্তাহে জুভেনাইল ওয়ার্ডের ডিউটিতে থাকাকালীন তার সাথে আলাপ হয় স্নিগ্ধা বসু নামে এক পেশেন্টের। বছর 16 স্নিগ্ধা বর্ডার পার্সোনালিটি ডিসঅর্ডারের শিকার। অতলান্তর সাথে প্রথম কদিন তার সেরম কথাবার্তা এগোয়নি, তাই সে চেষ্টা করে স্নিগ্ধাকে নিজের কেস স্টাডি হিসাবে পাওয়ার। এরপর 3 দিন পর আবার চিঠি লেখার সময় পেয়েছি। আমার এই লিখতে লিখতে বোতলে হাত ঘষার অভ্যাসটা জানো মা অদ্ভুতভাবেই বেড়েছে। স্নিগ্ধাকে কেস হিসাবে আমি পাইনি, তবে এই সপ্তাহে আমার ডিউটিটা জুভেনাইল ওয়ার্ডেই এক্সটেন্ড হয়েছে। এই সুবাদে গতকাল স্নিগ্ধার সাথে কথাও হলো। জানো তো মা, একটা জিনিস রিয়েলাইজ করেছি, স্নিগ্ধাকে না ঠিক পাপিয়া পিসির মতো দেখতে নয়, কার মতো যেন একটা দেখতে, কিছুতেই মনে করতে পারছি না। খুব চেনা, কিন্তু মুখের আদলটা ঠিক মিলছে না। স্নিগ্ধার সাথে আমার বারতিনে কথা হয়েছে এর মধ্যে। মেয়েটার একটা অদ্ভুত অভ্যেস আছে জানো, যখনই কথা বলে হাতে পেন বা রং নিয়ে এক মনে আঁকিবুকি কাটে, সোজা সোজা টানা টানা দাগ টানে। মানে এই মুহূর্তে একটা আঁকা এঁকে পর মুহূর্তে সেটাকে বিগড়ে দেয়। বোধহয় কথা বলতে একটু সুবিধা হয় রং ঘষলে। আমার মতনই। আমার যেমন এই বোতল ঘষার গুনগুন করে অভ্যেস, দেখেছ আবার প্রসঙ্গ থেকে খেই হারিয়ে ফেললাম। এখনো অবধি 3 দিন ওর সাথে আমার কথা হয়েছে, আর এই 3 দিনে আমি জেনেছি আরও একটা বিষয়, মেয়েটি আঁকতে খুব ভালোবাসে, ব্যাস আর কিচ্ছু না। আগের দিন যখন ওর কেবিনে যাই, দেখি জানলার নিচে মুখ করে গুনগুন করছে। সন্ধ্যা হয়ে আসছিল, আবছা নীলচে আলোয় জানালার ওপাশের আলোর সামনে স্নিগ্ধাকে ওর আগের দিনে আঁকা নীল আর গোলাপি ছায়ামূর্তিটাই মনে হচ্ছিল। সন্ধে হওয়ার পথে, তাই ঝিঝির ডাক যেন ঘরের সাইলেন্সটা আরও বাড়িয়ে দিয়েছে। তোমাকে আগেই বলেছি অ্যাসাইলামে একটা অদ্ভুত সাইলেন্স আছে। সেদিন সন্ধেবেলায় আরও একবার সেটা টের পেলাম। কিছুক্ষণ আগে বাইরে 2 পশলা বৃষ্টি হয়েছে, তাই তাপমাত্রা আরামদায়ক, কিন্তু এই সময় মেয়েটিকে পিছন থেকে ডাকতে আমার বেশ অস্বস্তিই হলো। কি জানি, এক মনে বাইরের দিকে চেয়ে হয়তো নিজের ইচ্ছের কথাই ভাবছে। এক মাথা কোকড়া চুলে জানো মা, আমার পিছনের দিক থেকে অর্থাৎ করিডোরের দিক থেকে একটা আলো এসে পড়েছে। নীল আর সাদা রং মিশে মনে হচ্ছে সমুদ্রের ফেনা যেন। দেখেছ, আবার আমি সরে গেছি আসল কথাটার থেকে। কনভারসেশনটার ব্যাপারে বলি। স্নিগ্ধাকে ডেকে কোনো কথা আমার সেদিন বলতে ইচ্ছা করেনি, কিন্তু ওই যে অ্যাবাইডেড বাই ওয়ার্ক এথিক্স, তাই জিজ্ঞাসা করলাম, কাল রাতে ভালো ঘুম হয়েছে? কথাটা বোধহয় শুনতে পাইনি। আমি মেডিসিন লিস্ট চেক করব বলে একটু এগিয়ে গিয়ে দেখি এক মনে জানলায় নিজের তর্জনীটা দিয়ে ওই সুরটার ছন্দে তাল দিচ্ছে। বিশ্বাস করবে না, আমি মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে শুধু দেখছিলাম। বলছি, কাল রাতে ঘুম হয়েছে ভালো? অন্য মনস্কভাবে চোখ না ফিরিয়ে আঙুলের টোকাটা শুধু থামিয়ে বলল, ইয়েস ডক্টর। আমি জিজ্ঞেস করলাম, তোমার বাড়িতে কে কে আছে? বলল, বাড়ি? হ্যাঁ মানে
ইয়োর প্যারেন্টস, ভাই বোন, পোষা কুকুর বা বেড়াল? I don't know anyone, doctor. But বাট আমার একটা বন্ধু আছে। আপনি হয়তো তাকে চেনেন। আমার একমাত্র বন্ধু। শেষ কথাটা খানিক স্বগতোক্তির মতোই শুনতে লাগলো। আমি বললাম, কে বলো তো? জারিন। নামটা খুব চেনা চেনা লাগলেও ঠিক মনে করতে পারছিলাম না কোথায় শুনেছি। আমি বললাম, তো কি হয়েছে জারিনের? আর তোমার কেন মনে হচ্ছে বলো তো যে আমি জারিনকে চিনি? এখানে রোগীর সাথে বিশেষ কিছুই রাখতে দেয় না, কিন্তু স্নিগ্ধার কাছে দেখলাম একটা টেপ রেকর্ডার আছে। আমার ওই প্রশ্নের উত্তরে অপ্রত্যাশিতভাবেই টেপ রেকর্ডারটা আমার হাতে দিয়ে দিল। আমি ওটা হাতে নিয়ে অবাক হয়ে বললাম, কি আছে এতে? আর কোনো উত্তর এলো না। মুখ ঘুরিয়ে আবার সেই সুরটা গুনগুন করতে থাকলো, আর এবার খালি হাতের বদলে হাতে কালো প্যাস্টেলটা দিয়ে জানলায় ধাক্কা দিতে থাকলো। ইতিমধ্যে বাইরের অন্ধকার আরও বেড়েছে, তাই ঘরটাকে আরও মায়াবী, আরও গাঢ় আর আবছা লাগছে। আমি বললাম, এই টেপ রেকর্ডারে কি আছে? কোনো উত্তর নেই। বুঝলাম আপাতত আর কোনো উত্তর আসবে না। কিছুটা চেঁচিয়ে বললাম, পুট অন দ্য লাইটস অফ কেবিন নাম্বার 67। আলো জ্বলতেই স্নিগ্ধা রাগে হতাশায় আমার দিকে ফিরে বলল, আপনিও? আর বলেই এক ছুটো দৌড়ে আঁকার খাতার থেকে একটা পাতা নিয়ে লাল প্যাস্টেল ঘষতে থাকলো, একটা গোঙানির শব্দ করে। স্নিগ্ধা, স্নিগ্ধা, স্টপ ডুইং দ্যাট স্নিগ্ধা। ফলে এর বদলে শব্দ আরও বাড়তে থাকলো, সাথে প্যাস্টেল চালানোর গতি। বুঝলাম প্যানিক অ্যাটাক। সঙ্গে সঙ্গে নার্সকে ডেকে বললাম, ডাইজেপাম, কুইক, ইন্টারমাস্কুলার, ফাস্ট ফাস্ট। এর পরের এপিসোড বর্ণনা করলে তোমার একেও জাপানের লুনাটিক অ্যাসাইলাম মনে হবে, কিন্তু এই ধস্তাধস্তি, চিৎকার, এক্সেন্ট্রিক বিহেভিয়ার সিনড্রোম, এই সবই তো অ্যাসাইলামের গাঁথনি, বলো মা। তুমি এখানে থাকলে বলতে। আহারে, ওইটুকু একটা মেয়ে। বাবান, জোরে ইঞ্জেকশন দিবি না কিন্তু, খুব ব্যথা পাবে। হা হা গো। যাই হোক, সে প্রসঙ্গ থাক। এই টেপ রেকর্ডারের বিষয় বলার আগে তোমায় একটু জ্ঞান দিয়ে নি। জেন লোভিঙ্গার নামে এক জুইশ আমেরিকান সাহেব, আচ্ছা না, তোমায় অন্যভাবেই বলি, দাঁড়াও। এই নিয়ে সেদিন এই তো গতকালই আমি জগমোহনের সাথে কথা বলছিলাম। তুমি নিশ্চয়ই ভাবছো জগমোহন সাইকোলজির কি বোঝে? বোঝে বোঝে। এই গোটা চত্বরে ওই এসব বিষয়ের আসল কদর জানে। এত বছর ধরে দেখছে না। জানো জগমোহন, জেন লোভিঙ্গার নামে আমেরিকায় একজন জিউস ভদ্রলোক ছিলেন। कौन बाबू? कौन है ये? इसके बारे में तो कुछ पता नहीं है बाबू। ई कौन है? এক মনে খৈনি ডলছিল বগলে লাঠিটা গুজে। বিকেলের দিকে ওর এই খৈনি ডলার সময় ওর সাথে আমার নিয়মিত গল্প হয়। আমায় দেখলেই হাতটা কপালে তুলে বলে, बाबू जय राम जी की। জিউস মানে হলো ইহুদি। वो क्या चीज है बाबू? তোমার যেমন রামজি আছে, ওই রকমই ওরা ইয়াওয়েকে পুজো করে। उरे बाप रे, ও নাম তো এই জিন্দেগিতে আমার মুখ দিয়ে বেরোবে না বাবু। আরে শোনো না যেটা বলছি।
তো লাভিঙ্গার সাহেব মানুষের ইগোর 8টা স্টেজ দিয়ে একটা সাইকোলজিক্যাল মডেল বানিয়েছিলেন। ইম্পালসিভ, সেলফ প্রোটেক্টিভ, কনফার্মিস্ট, সেলফ অ্যাওয়্যার, কনসাইনশিয়াস, ইন্ডিভিজুয়ালিস্টিক আর অটোনোমাস। অর্থাৎ জন্মের পর যখন মানুষ তার বেসিক ইমোশন, অ্যাগ্রেশন এগুলো দেখায়, তখন সেটা হলো ইম্পালসিভ স্টেজ। এরপর আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে আসে বাকি ধাপগুলো। সেলফ প্রোটেক্টিভ মানে মানুষ যখন ইম্পালসগুলোকে কন্ট্রোল করতে শেখে। কনফার্মিস্ট মানে হলো মানুষ যখন সমাজের দ্বারা অ্যাপ্রুভ, ছাপ লাগানো নিয়মগুলো মানতে শেখে। সেলফ অ্যাওয়্যার যখন সে বোঝে কিভাবে নিজেকে সমাজের যোগ্য করে তোলা যায়। আর শেষ 3টে পর্যায় হলো কনসাইনশিয়াস, ইন্ডিভিজুয়ালিস্টিক আর অটোনোমাস। এই পর্যায়ে মানুষ জীবনের লক্ষ্য, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং মোস্ট ইম্পর্টেন্টলি মোরালিটির বিষয়গুলোকে বুঝতে শেখে। এইসব শুনে তোমার দশাও নিশ্চয়ই জাগমনের মতো হয়ে গেছে, তাই না মা? এ বাবু, এসব কি বলছেন বাবু? আর হামাই বা কেন বলছেন বাবু? ভদ্রলোককে এতটা হেল্পলেস আগে কখনো লাগেনি। বলছি তার কারণ হলো একটা কেসের জন্য, যার সাথে এই ইগো স্ট্রাকচার জড়িয়ে, তার জন্য তোমায় একটা খবর এনে দিতে হবে। इसलिए আপনি আমায় এত কিছু বুঝালেন? হায় রামজি। হ্যাঁ, আমার কেবিন নাম্বার 67-এর কেসের প্রি রেকর্ড হিস্ট্রি চাই, মানে এর আগে কে কে থেকেছে, কি বৃত্তান্ত সব। ঠিক আছে সাহেব, সব হয়ে যাবে, সব হয়ে যাবে। এবার আসি আসল গল্পে, মানে ওই রেকর্ডার। রেকর্ডারে আলাদা আলাদা মোট 4টে সাউন্ড ক্লিপ আছে। 2টো পাখির ডাক, একটা কোনো ধাতব জিনিসে কোনো কিছু ঘষার আওয়াজ, আর একটায় একটা কনভারসেশন। It's a case of conscientious ego disorder. Patient guilt disorder ভুগছে। Cabin number 67, right, sir? Yes. Should we shift her from here, sir? Nah. Let's talk to her. Zareen, are you all right? ডক্টর, এই এই সব কিছুর জন্য তো আমিই দায়ী। আমি জানি। আব্বু আমি তো বলেই ছিল, আমি 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 ওদের ভুল ডিসিশন। আমার জন্য আজকে ওদের এই এই অবস্থা, এই সব কিছুর জন্য আমি আমি শুধু আমি দায়ী। It's okay, Zareen. আচ্ছা, are you happy that we gave you the recorder? তুমি তোমার ইচ্ছে মতন শব্দ এতে ধরে রাখতে পারবে। যদি এটা আমার জন্য খারাপ হয়ে যায়, আমারই জন্য আব্বু সোহেলকে মেরেছে। আমার ভাইটার তো কোনো দোষ ছিল না কোনো দোষ। Oh no, she is hallucinating. Should we charge her with any special medication, sir? No, use that ego. ব্যাস এইটুকুই। এরপর আর কোনো রেকর্ডিং নেই। এখন প্রশ্ন হলো, এটা জারিনের রেকর্ডার হলে স্নিগ্ধা এটা পেল কি করে? যদিও টাকা দিয়ে অ্যাসাইলামের স্টোর রুমের জিনিসপত্র রিউজ হয় আনঅফিসিয়ালি, কিন্তু কে এই জারিন? সে যদি এই অ্যাসাইলামে থাকে, তাহলে সে কোথায় থাকে? আর স্নিগ্ধার কেন মনে হয় আমি একে চিনি? ওহ, কনসাইনশিয়াস গিল্ট ডিসঅর্ডারটা হলো ওই যে লাভিঙ্গার সাহেবের মডেলের 5 নম্বর স্টেজ। মানুষের গিল্ট কনসিয়াসনেস নিয়ে সমস্যা শুরু হয়। যে কোনো ঘটনাই এদের ইগোতে হার্ট করে এবং এরা সব কিছুর জন্যেই নিজেকে দায়ী করে। বুঝলে? মিল খুঁজে পাচ্ছ বুঝি? উফ, সব জট পাকিয়ে যাচ্ছিল জানো মা। শুধু এই চিঠিটা লিখতে বসার ঠিক আগে একটা খবর পেলাম, জগমোহন দিয়ে গেল। কেবিন নাম্বার 67-এর গত 6 মাসের পেশেন্ট লিস্ট। মোট 3 জন ছিল গত 6 মাসে। রিতম পাল, যাকে 11ই ফেব্রুয়ারি ডিসচার্জ করা হয়েছে। অনিকেত দাস, যিনি গত 21শে মার্চে ছাড়া পেয়েছেন। এবং জারিন পারভিন, যাকে 26শে মে তার কেবিনে মৃত অবস্থায় পাওয়া যায়, সুইসাইড। কোথায় নিয়ে যাচ্ছিস আমার? হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছিস? আরো মারবি? আরো?
স্নিগ্ধার বোধহয় স্কিজোফ্রেনিক সিমটমস আছে, কিন্তু শি ইজ নট ইয়েট ইন এ প্রপার এজ ফর দ্যাট। জানি না, কিচ্ছু জানি না মা। অনেকগুলো প্রশ্ন, কিন্তু একটারও উত্তর নেই। The answer is blowing in the wind. যাই হোক, আসি এখন। আজকে বিকালে ক্রাইসিস স্টেবিলাইজেশন ইউনিটে ডিউটি। জগমোহনকে দিয়ে জারিনের এন্টায়ার কেস রেকর্ডের ফাইলটা চেয়ে পাঠালাম। দেখি উত্তরগুলো খুঁজে পাওয়া যায় কি না। তুমি সাবধানে থেকো, কেমন? ইতি, তোমার পাগল। ইগো বড়ই বিচিত্র এই জিনিস। মানুষকে যেমন কনফিডেন্স দেয়, আবার কনফিডেন্ট মানুষকে ভেঙে চুরে চুরমার করেও দিতে পারে। শুনছিলেন ইতি তোমার পাগল এই সিরিজের দ্বিতীয় চিঠি। গল্পের মূল ভাবনায় সায়নী চক্রবর্তী, গল্প পাঠে অপ্রতিম ভট্টাচার্য, গৈরিক সাহা, অঙ্কিতা চক্রবর্তী, নমিতা চক্রবর্তী, দেবাশিস গাঙ্গুলি, সম্রাট দত্ত ও অনিন্দিতা পাল। শব্দের জাদুকর মানে এই চিঠিতে শব্দগ্রহণ করেছেন সুদীপ্ত দাস। ডিকাস্টের পরিবার আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানায় নমিতা চক্রবর্তী, দেবাশিস গাঙ্গুলি, সম্রাট দত্ত ও অনিন্দিতা পালকে আমাদের পাশে থাকার জন্য। আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন সঙ্গে থাকুন।